শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। 2007 সালের 11 জানুয়ারি আর 24 সালের 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে দুটি স্মরণীয় ঘটনার দিন। 2007 সালের ঘটনার নায়ক ছিল সেনাবাহিনী, যা পরিচিত 111 নামে। 2024-এর নায়ক দেশের ছাত্র জনতা, যা পরিচিত 36 জুলাই নামে। বিএনপি ও মিত্র রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়া বাকি সবাই স্বাগত জানিয়েছিল 111-কে। জুলাই আগস্ট অভ্যুত্থানে ছাত্র জনতার সাথে অংশ নিয়েছেন আওয়ামী লীগ ও তার মিত্র রাজনৈতিক দল বাদে বাকি সব দলের নেতাকর্মীরা। 111-এর পরও প্রত্যাশা ছিল দেশটা হবে জনগণের এবং দুর্নীতিমুক্ত, প্রতিষ্ঠিত হবে আইনের শাসন, সুরক্ষিত থাকবে মানুষের মৌলিক অধিকার ও মানবাধিকার। 5 আগস্টের প্রত্যাশাও একই, কিন্তু 111-এর পর বিগত 18 বছর দেশবাসীর কপালে যা জুটল সে বিষয়ে নতুন করে বলার কিছু নেই। চুন খেয়ে মুখ পুড়িয়ে দই দেখে ভয় পাওয়ার মতো অনেক মানুষ 5 আগস্টের পরিবর্তনের পরও এই আশঙ্কা থেকে মুক্ত হতে পারছেন না যে 5 আগস্টের পরিণতিও কি 111-এর মতো হবে। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় আর নয় আশাভঙ্গ। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে 3 জন অতিথি উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সাপ্তাহিক বাংলাদেশ নিউ ইয়র্কের সম্পাদক ডাক্তার ওয়াজেদ খান। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সম্পাদক লুনা নূর। সঙ্গে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাদিক আল আরমান। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি। থ্যাঙ্কস ফর কামিং টু মাই শো। আমি একটা প্রশ্ন নিয়ে আসলে 3 জনের কাছে প্রথমে যাই, আমাদের কথা বলার গ্রাউন্ডটা তৈরি করার জন্য। আপনারা কতটা আসলে হতাশ, কতটা ভয় পাচ্ছেন, কতটা আশাভঙ্গের আশঙ্কা দেখছেন? প্রথমে সাদিক ভাই বলেন তো। আমার মনে হয় যে আমাদের আন্দোলন এই পর্যায়ে কিছুটা ব্যাহত হয়ে গেছে। আমি নিজের জায়গা থেকে যদি কিছু নমুনা বা উদাহরণ দিই, দেখেন 5ই আগস্ট বা 36 জুলাই গণ অভ্যুত্থানের আমাদের একটা অন্যতম সহযোদ্ধা ছিল প্যাডেল রিক্সাওয়ালারা, যারা আমাদেরকে মাঠে ময়দানে ফ্রিতে রিক্সা সার্ভিস দিয়েছে, খাবার দিয়েছে, অনেক সময় ভাড়া পর্যন্ত রাখে নাই, সহযোগিতা করেছে, রক্ত দিচ্ছে। কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময়ে সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি যারা হয়েছে তারা হচ্ছে অটো রিক্সাওয়ালারা। আগে কিন্তু এরা বড় রাস্তাগুলোতে চলতে পারতো না। অটো রিক্সাওয়ালারা আপনাদের কোনো হেল্প করেন নাই? আমি বলিনি যে করে নাই, কিন্তু একটা হচ্ছে যে বড় আকারে মেজর আর একটা হচ্ছে মাইনর। মেজরিটি ছিল প্যাডেল রিক্সাওয়ালা, কারণ তখন রাস্তায় কিন্তু প্যাডেল রিক্সাগুলোই চলতো। 5ই আগস্টের পরে অটো রিক্সাগুলো দাবি নিয়ে এখন একটা বিশৃঙ্খলা করে ফেলছে। ঠিক তেমনিভাবে যেসব নেতা কর্মীরা পলিটিক্যাল পার্টিগুলোর আন্দোলন করছে, বিএনপি বা জামাত তৃণমূলের কর্মীরা, এরা কিন্তু ঠিকই লড়াই করেছে। কিছু কিছু নেতা ছিল যারা ছিল এসি রুমে বসা, এসি রুমে ঘুমাইছে, অনেকেই ছিল বিদেশে। 5ই আগস্ট পরবর্তী সময়ে ওই নেতাদের ভাগ্য খুলে গেছে, কিন্তু ওই যে কর্মীর ভাগ্য আগের মতোই আছে, তারা এখনও মানে পাতে ভাত নাই, আগের মতোই কষ্ট করে দিন চলতেছে। এবং এই আন্দোলনে প্রকৃতভাবে যারা নেতৃত্ব দিছে, এই নেতৃত্ব দানকারী শিক্ষার্থী এবং আন্দোলনকারী শিক্ষার্থী যারা ছিল, এরা অধিকাংশ ক্লাসে ফিরে গেছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় বলেন, থাকে গেছে কারা? কিছু ফুটেজখোর, ধান্দাবাজ এবং এখানে এসে নতুন করে নব্য আন্দোলনকারী। তো যখন একটা আন্দোলনের প্রকৃতি স্টেক হোল্ডাররা আলাদা হয়ে যায়, তখন এই আন্দোলনের যে মূল স্পিরিট, আন্দোলনের যে মূল গন্তব্য, এটা মানুষ কখনো অ্যাচিভ করতে পারে না। সমন্বয়ক, সহ সমন্বয়ক নামে এখন আমরা যাদেরকে দেখি, তাদের মধ্যে কত পার্সেন্ট আপনার মনে হয় এরকম ফুটেজ খোর? সমন্বয়ক, সহ সমন্বয়ক সেটা হচ্ছে যে আলাদা একটা পার্ট। আচ্ছা, যারা ছিল, এটা তো 158 বলে না, সব মিলে 400-500 বেশি সারা বাংলাদেশের সমন্বয়ের কাছে। আমি এদের কথা বলছি না, আমি বলছি নতুন করে বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা সো কল্ড বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী শিক্ষার্থী, যারা একসময় ছাত্রলীগ করতো, সুবিধাভোগী ছিল, আন্দোলনের বিরোধিতাকারী ছিল, তারা এখন এক পর্যায়ে এসে, আমি শুধু বৈষম্য বিরোধী বলছি না, আমি ছাত্রদলের কথাও বলতেছি, আমি শিবিরের কথাও বলতেছি। এমন অনেক জায়গা পাওয়া যাচ্ছে যেখানে যারা ফ্যাসিস্টের দোসর, ফ্যাসিস্টের ছাত্র সংগঠন ছিল, ছাত্র সংগঠন করতো, এখন তারা রূপ পরিবর্তন করে দেশপ্রেমিক হয়ে গেছে এবং ফ্যাসিস্টের শত্রু তারা হয়ে গেছে। যখন এইভাবে আমাদের লিডারশিপটা চেঞ্জ হয়ে গেছে, তো একটা বাসের ড্রাইভার সে যদি ভুল করে বা তার নিয়ত থাকে সে ভুল রাস্তায় যাবে, তখন কিন্তু বাসটা সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবে না। আমাদের এই মুহূর্তে অবস্থাটা এমন হয়ে দাঁড়িয়েছে যে যেভাবে আমাদের দেশটা চলার কথা ছিল, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আমাদের উপদেষ্টাদের ব্যর্থতা হোক, আমাদের দেশটা সেভাবে চলছে না। আমাদের সেই বাসের ড্রাইভার কে সাদিক ভাই? এখন এই পর্যায়ে আমার কাছে যদি মনে হয় যে বাংলাদেশটা অনেক বড়, তৃণমূল পর্যায়ে অত বড় না, ছোট দেশ। 18 কোটি মানুষ, 18 কোটি মন, 18 কোটি চিন্তা ভাবনা, অনেক বড়। এখানে আমাদের মানুষ যেই পরিমাণে রাজনৈতিকভাবে সচেতন,
আমার মনে হয় যে পুরো বিশ্বে এই পরিমাণ সচেতন মানুষ খুব খুব কম দেশে আছে, আমার মনে হয় না আছে। তো মানুষ রাজনীতিকে দেখতে চায় নিজের ব্যক্তিগত ডেভেলপমেন্টের জন্য, কিন্তু যদি মানুষ দেশের ডেভেলপমেন্টের জন্য দেখতে চাইতো, আমার মনে হয় আজকে আমাদের যে ভুল দিকে ধাবিত হওয়া, বিশেষত উপদেষ্টা যারা আছেন এটা শক্তি পাচ্ছে না। প্রথমত কারণ দুইটা, একটা কারণ হচ্ছে একটু পরে শুনে আমি ওনাদের কাছ থেকে একটু শুনে আসি। লুনা নূর আপা, আপনি আসলে আশাভঙ্গের আশঙ্কা কতটা দেখছেন, আপনার মনে কতটা ভয় আছে? আপনাকে বুঝতে হবে যে 5 আগস্ট যে ছাত্র গণ অভ্যুত্থানটা হলো আর কি, চাকুরিতে কোটা সংস্কারের দাবি নিয়ে আন্দোলনটা শুরু হয়েছিল, কিন্তু এর মূল বিষয়টা কিন্তু ছিল বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ন্যায্যতা থেকে বঞ্চিত হওয়ার যে একটা ক্ষোভ, তার ভোটাধিকার, দ্রব্যমূল্য মানে চড়া, মানুষের জীবনে নিরাপত্তাহীনতায়, মানুষের কথা না বলতে পারার যে একটা ক্ষোভ, সামগ্রিক ক্ষোভটা এসে এখানে মিলিত হয়ে 5 আগস্ট একটা নতুন বাংলাদেশের যাত্রা আমরা শুরু করতে চেয়েছিলাম। এখন আশাহত বিষয়টা আপনি আসলে খুব পার্সোনালি যেভাবে ওনাকে জিজ্ঞেস করলেন সেভাবে বলাও ঠিক না এবং বলা যায়ও না, কারণ আমার হয়তো ব্যক্তিগত কিছু হতে পারে যে আমি মানে পেয়েছি বা অ্যাচিভ করেছি, কিন্তু আমাকে দেখতে হবে যে আসলে মানুষের সেই কথা বলার পরিবেশটা নিশ্চিত হয়েছে কিনা। এখন কি হচ্ছে, কথা তো আসলে ওইভাবে যেভাবে আমরা ভেবেছিলাম, যেভাবে আমরা চেয়েছিলাম, যে স্পিড আমাদের ছিল, সেভাবে কিন্তু আমরা কথা বলতে পারছি না। মানে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাস্তায় নেমে তারা আবার সেই পুলিশি নির্যাতনের শিকার হচ্ছে, আবার দেখবেন যে এক দল আর এক দলের উপরে এমনভাবে চড়াও হচ্ছে, কথা পছন্দ না হলেই একটা মানে জামায়াত নিয়ে যে বা একটা বড় নিজের লোকজন নিয়ে যে হামলা করা হচ্ছে, এরকম একটা বিষয় তৈরি হচ্ছে। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে বাজার দর, যে জিনিসটা মানুষের ভেতরে মানে প্রচণ্ড রকম একটা ক্ষোভের জায়গা তৈরি করেছিল, সেই বাজার দরের খুব একটা বড় পরিবর্তন হয়নি। তার চেয়েও বড় বিষয় সবচেয়ে সেটি হচ্ছে যে ভোট না দিতে পারার এই যে জেনারেশনের ক্ষোভ, দীর্ঘ দিন ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারছে না, সেই আকাঙ্ক্ষাটা কিন্তু সবচেয়ে বেশি ছিল। কিন্তু আজকে পর্যন্ত আমরা সেটার দিকে তেমন কোনো ফলপ্রসূ মানে পদক্ষেপ দেখতে পাচ্ছি না। যখন আপনি এই জায়গাগুলো মিলাবেন তখন আপনার মনে হবে যে আশাহত হওয়ার অনেক কিছু রয়েছে। এই নেতৃত্বদানকারী তরুণরা আবার বলছেন কিন্তু যে তারা সংস্কারের আগে নির্বাচন চান না, সাদিক ভাইরাই বলছেন। মানে ওনারা হয়তো বলছেন, কেউ বলছেন, মানে কে বলছেন আমি সেটা মেনশন করতেও চাই না, শুনতেও চাই না, মানে ওই অন্যভাবে না। সেটা হচ্ছে যে একটা দেশের সবচেয়ে যে পরিবেশটা নিশ্চিত থাকা উচিত, যে কেউ বলছে সংস্কারের আগে নির্বাচন চাই না, কেউ বলছে হ্যাঁ নির্বাচন আগে দিতে হবে, কতটুকু মানে প্রয়োজন যতটুকু সংস্কার ততটুকু করে, কিন্তু যারা এটা পরিচালনার দায়িত্বটা নিবে তারা আসলে জনগণের পূর্বের আকাঙ্ক্ষা, যেখান থেকে এসে তারা এই মানে গদিতে আসীন হয়েছে আর কি, সেই আকাঙ্ক্ষাটাকে তাদের মূল্যায়ন করতে হবে। 15 বছর 16 বছরের যে একটা দুর্বৃত্তায়নের একটা পরিবেশ, মানে একটা পরিস্থিতি তৈরি করে গিয়েছে, কিছু কিছু সংস্কার খুবই গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা এখন রয়েছে, সেই নির্বাচন ব্যবস্থায় আপনি মানে কতটা মানে ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন করলে জনগণের মতের প্রতিফলন ঘটবে, সেটা হবে না আসলে। নির্বাচন ব্যবস্থায় কিছু গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটি হচ্ছে যে জনগণের মানে অ্যামেন্ডমেন্ট নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা পরিচালনা করতে পারে এরকম একজনের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকা, জবাবদিহিতার জায়গাটা তাহলে নিশ্চিত আমরা করতে মানে পারি আর কি, চাই আমরা। অতীতে হয়েছে মানে পরিস্থিতির আসলে পরিবর্তন হতে পারে, আরো নতুন করে আশা না আমি যেটা বলবো যে অতীতেও ভোটের মাধ্যমে অনেকে নির্বাচিত হয়েছে, কিন্তু আসলে জবাবদিহিতার জায়গাটা তারা নিশ্চিত করেনি। কিন্তু আমাদের এই জায়গাটা আমরা আশাহত হতে চাই না। আমরা চাই যে জনগণ যাদেরকে ম্যান্ডেট দিবে তারা যদি ক্ষমতায় থাকে তাদের জনগণের প্রতি এক ধরনের একটা দায়বদ্ধতা থাকে। সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না, রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য।
ডাক্তার ওয়াজেদ খান, আপনার কাছে আসতে চাচ্ছি আমি। এই জুলাই আগস্ট অভ্যুত্থান একটা অভূতপূর্ব ঘটনা এবং অনেকেই পৃথিবীর অন্য অনেক ঐতিহাসিক ঘটনার সাথে তুলনা করতে চেয়েছেন। অনেকে আবার আরব বসন্ত বলেছেন, কেউ আবার তিউনিসিয়া, মিশর, লিবিয়া, সেখানকার যে সরকার পতনের আন্দোলন সেটার সঙ্গেও তুলনা করেছেন বা মিল খুঁজে পেয়েছেন। কিন্তু বাংলাদেশে এই অভ্যুত্থানের পরে যে ধরনের ঘটনা, সেটাকেও অনেকে আবার নর্মাল দেখেন, যে কোনো অভ্যুত্থানের পরে বা বিপ্লবের পরে এই ধরনের কিছু ম্যাসাকার হয়েই থাকে। বাংলাদেশে কি আরব বসন্তের পরে যে গৃহযুদ্ধ হয়েছে সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে? আমি নৈরাশ্যবাদী নই, আমি আশাবাদী। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে যে আশা, যে আকাঙ্ক্ষার উদ্রেক করেছে মানুষের মনে, তারা এখন কিছুটা হলো আশা নিরাশার দোলাচলে দুলছে। এই যে নিরাশার দোলাচলটা সৃষ্টি হয়েছে কী জন্য হয়েছে সেটা আমি পরে আসছি। তার আগে এই যে আমাদের আশা নিরাশা, এটা একটু কথা বলা দরকার যে আমরা 71 সালে মুক্তিযুদ্ধের যে আমাদের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীনতার বিরুদ্ধে, অন্যায্যতার বিরুদ্ধে, অসমতার বিরুদ্ধে এবং মানবিক ন্যায় বিচারের, সামাজিক ন্যায় বিচারের লক্ষ্যে, সেটা 72 সালে এসে 3 বছরে সেটা ধূলিসাৎ হয়ে গেছে। দেশে গণতন্ত্র নস্যাৎ হয়ে গেছে, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছে, দুঃশাসন দুর্ভিক্ষ দেশকে ধ্বংস করে দিয়েছে। এর পরবর্তী পর্যায়ে 75-এর বাকি আমরা দেখেছি রাজনীতির অনেকটা পরিবর্তন হয়েছে, মানুষ আশাবাদী হয়েছে, সেটাও দীর্ঘস্থায়ী হয়নি। 90 এরপরে এরশাদের সামরিক একনায়কতন্ত্র প্রায় 10 বছর, 1 দশক বাংলাদেশে কায়েম ছিল। 90-এর গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থানে এরশাদের পতন ঘটেছে। সেখানে যে একটা ঐক্য সৃষ্টি হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে, ক্ষমতার রাজনীতির কারণেই সেটাও নষ্ট হয়ে গেছে। এরপরে মানুষ দেখেছি, আপনি যেটা বললেন, 2007 সালের জানুয়ারি 1/11 হয়েছে। মঈনুদ্দিন ফখরুদ্দিন গঙ্গদের নেতৃত্বে 2 বছর তারা সরকারে ছিল। তারা বাংলাদেশে সংস্কার আনতে চেয়েছে, দুর্নীতি বন্ধ করতে চেয়েছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তারা একটা নির্বাচন দিয়েছে 2008 সালে। এই প্রহসনের নির্বাচনে তারা একটা সরকারকে এখানে প্রতিষ্ঠিত করেছে, আওয়ামী সরকারকে। এই সরকারে 2009 সাল থেকে বাংলাদেশে যেটা বলে আইএমএ জাহিলিয়াত বা অন্ধকার যুগের সৃষ্টি হয়েছে। এই অন্ধকার যুগের কারণে টানা 15.5 বছর, 16 বছর বাংলাদেশে ফ্যাসিবাদ সৃষ্টি হয়েছে। মানুষ, দেশ, রাষ্ট্র ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে পৌঁছেছে। এই যে ধ্বংসাত্মক, এই যে হিংসাত্মক পরিস্থিতি, এই যে জিজ্ঞাসামূলক রাজনীতি বাংলাদেশে, দেখে নেওয়ার রাজনীতি, প্রতিশোধ পরায়ণতার রাজনীতি দেশটাকে, এই জাতিকে ধ্বংস করে দিয়েছে। এখন আপনি যেটা বললেন যে আমাদের 5 আগস্টের যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, আরব বসন্তের উদ্ভব হয়েছিল 2010 সালে 17 ডিসেম্বর আপনার তিউনিসিয়ায়। আমি লিবিয়াতে ছিলাম 8 বছর, ডাক্তার হিসাবে আমি কাজ করেছি। লিবিয়াতে সে আরব বসন্তের ঢেউ লেগেছে, সিরিয়াতে লেগেছে, তিউনিসিয়ায় লেগেছে, মিশরে লেগেছে। সেখানকার আপনি যে বললেন গৃহযুদ্ধ হবে কিনা, না, আমি মনে করি বাংলাদেশ আরব বসন্তের দেশ না, বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে যাবে না। রাজনীতিবিদরা এতদিন আন্দোলন করেছে, 16 বছর আমরা দেখেছি এটা ছিল নির্বাচনের জন্য, নিছক এবং ক্ষমতার জন্য। নির্বাচন হবে পালাবদলের জন্য, জার্সি চেঞ্জ করে তারা মাঠে নামবে, একটা দল যাবে আর একটা দল আসবে। কিন্তু এই গণ অভ্যুত্থান প্রমাণ করেছে শুধু জার্সি বদলের জন্য মাঠে তারা নামেনি। তারা নেমেছে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য, নতুন একটি চিন্তাধারা, নতুন একটা বাংলাদেশ গড়ার জন্য। এই গড়ার জন্য আজকে যে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে, এখানে বলেছেন আমাদের সমন্বয়ক যে আজকের যে অন্তর্বর্তী সরকার, এই সরকারের অনেক দুর্বলতা। এই দুর্বলতার কারণে আজকে বিভিন্ন অংশ থেকে, রাস্তায় বলেন, রাজনীতিতে বলেন, ব্যবসা ক্ষেত্রে বলেন, সব জায়গায় বিভিন্ন গোষ্ঠীর উদ্ভব হচ্ছে, উত্থান হচ্ছে। তারা অশান্তি সৃষ্টি করার প্রয়াস চালাচ্ছে। তা আমার মনে হয় লেট ইজ বেটার দ্যান নেভার। এখনও সময় আছে। যে আকাঙ্ক্ষা নিয়ে এই দেশে, যে স্বপ্ন নিয়ে তারা সহস্রাধিক মানুষ জীবন দিয়েছে, 20,000-এর অধিক মানুষ আহত হয়েছে, চোখ হারিয়েছে 400 মানুষ। একজন মানুষকে অন্ধ করে দিয়ে আরেকজন, আমি মনে করি আরেকজন মানুষের জীবিত থাকার কোনো অধিকার নাই এই দুনিয়াতে। সাদিক ভাই, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে 32 নম্বরের বাড়ি ভাঙচুর সারা দেশে এক ধরনের কি বলবো আমি, মানে ধ্বংসযজ্ঞ চালানোর এক ধরনের মোটামুটি উৎসবই, যদি আমাদের একজন উপদেষ্টার শব্দে আমি বলি, উৎসব চলল আসলে। এবং আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী বা আমাদের সরকার নিয়ন্ত্রণ করতে পারলে না, তারপরে গিয়ে তারা একটা বিবৃতি দিলেন। আপনিও বলছিলেন আসলে যে
অনেক নেতাকর্মী যারা এসি রুমে থেকে অর্ডার করেছেন তারা হয়তো বেঁচে গিয়েছেন, কিন্তু যারা সাধারণ তাদের ফলোয়ার ছিল তারা এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, তাদের বাড়িতে হামলা হচ্ছে, এরকম অনেক ঘটনা নিশ্চয়ই আপনিও জানেন। সো বাংলাদেশকে যখন আমরা সকলে মিলে একটা অন্তর্ভুক্তিমূলক দেশে পরিণত করতে চাই, এই ধ্বংসযজ্ঞ আসলে কেন হচ্ছে? এবং যারা ধরেন ওই সময় একসময় হয়তো ছাত্রলীগ করেছে কিংবা আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন, তারা কি আসলে এই অন্তর্ভুক্তির অংশ হতে পারেন না কোনোভাবে? মানে কি হবে আসলে ব্যাপারটা? এই অস্থিরতা কি চলতেই থাকবে? তাহলে কি আসলে মানুষের এই আশাভঙ্গ হওয়ার যে কারণ হয়ে উঠবে না এটা, যে একই তো আগের মতোই তো হচ্ছে, অন্য একটা দলকে এভাবেই সাপ্রেস করা হচ্ছে, তাদেরকে এভাবেই নির্যাতন করা হচ্ছে? একজন ইতিহাসে যিনি আছেন শেখ মুজিবুর রহমান, তার বাড়িকে এভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার যুক্তিগুলো আসলে কি? এখানে কি একটা বিভেদ তৈরি হয় না? কি বলবেন আপনি? প্রথমে যদি বলি, আমরা জাতি হিসেবে ভালো, আমরা জাতি হিসেবে খুবই ভালো এই কারণে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গণমানুষের উপর হত্যা যিনি করেছেন, হত্যার নির্দেশদাতা ওবায়দুল কাদেরের মন্তব্য ছিল, আপনার মনে পড়ে কিনা, যে আজকে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে কালকে কয়েক লাখ মানুষ মারা যাবে। কিন্তু 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আমরা বাংলাদেশে কয়েক লাখ মানুষ দেখিনি, অনেক কিছুই বলেন, কয়েকশো মানুষও মরেনি। আওয়ামী লীগ নিজেরাও বুঝতে পেরেছিল তারা যেই পরিমাণ অন্যায় করছে, যেই পরিমাণ নির্যাতন করছে, তাদের কয়েক লক্ষ মানুষ মারা যাওয়ার কথা তাদের প্রেডিকশন। কিন্তু আমাদের জাতি সহনশীল এবং ধৈর্যের পরিচয় দিয়ে কোথাও তেমন অপ্রীতিকর গোলযোগ ঘটনা ঘটেছে 5ই আগস্ট পরবর্তী সময়। পরবর্তীতে চট্টগ্রামে আমাদের আইনজীবী আলিফ ভাইকে যখন হত্যা করা হলো, মানুষ ভেবেছিল হয়তো দেশে সাম্প্রদায়িক দাঙ্গা দেখা দিবে, কিন্তু আমাদের জাতি এবং সরকার যথাযথ ম্যাচুরিটির প্রমাণ দিয়ে সেই দাঙ্গা থেকে বিরত থেকেছে এবং কোথাও হামলা তেমন হয়নি। সুন্দরভাবে একটা পরিস্থিতি সামাল দেওয়া গেছে। পরবর্তী সময়ে 6 মাস এখন যখন পার হয়ে গেল, এই যে মানুষের উপর হাসিনা রেজিমের করা অত্যাচার, ছাত্র জনতার উপর করা গুলি, আমার সহপাঠীর উপর করা গুলি, আপনার সহপাঠীর উপর করা গুলি, ওনার সন্তানের উপর করা গুলি, মানুষ তো ভুলে নেয়। যখন হাসিনা লাইভে আসতে যাচ্ছে, সে রাজনীতি কন্টিনিউ করতে যাচ্ছে, মানুষ তো আশা করেছিল সে জাতির কাছে ক্ষমা চাইবে, সে ক্ষমা চাইছে, ক্ষমা তো সে চায় না। বরঞ্চ এই যে গণহত্যা, এই গণহত্যাটাকে সে স্বীকার করতেছে না। তো মানুষের মনে যে পুঞ্জীভূত ক্ষোভ, সেখানে তো সে আগুন ঢাললো। তার কি প্রয়োজন ছিল সদর এটা করার? যদি এখন ছাত্র জনতার উপরে দায় যায় যে সারা বাংলাদেশে একটা ধ্বংসযজ্ঞ হয়েছে, আপনি বলেন যে গত 6 মাস কেন এগুলো ভাঙা হয়নি, তার মানে এটা বোঝা যাচ্ছে হাসিনা ইচ্ছাকৃতভাবে দেশটাকে অস্থিতিশীল করার জন্য, সরকারকে প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত করার জন্য এই উস্কানিটা দিয়েছে, যাতে তরুণ প্রজন্ম, এরা তো সবাই ইয়ং, মানে এটাকে ষড়যন্ত্রের অংশ হিসেবে অবশ্যই তার ষড়যন্ত্র। যদি তার ষড়যন্ত্র না হতো, সে জাতির কাছে ক্ষমা চাইতো। এটা কি সে অন্যায় করে নাই? একেবারে যদি একটা লোক নিকৃষ্ট আওয়ামী লীগার হয়, এত এইভাবে তো একটা মানুষ চোখের মধ্যে গুলি করা, তাকে ব্যাওনেট দিয়ে খুঁচিয়ে মেরে ফেলা, আমি নিজে দেখেছি বনশ্রীতে, ব্যাওনেট দিয়ে পেটের মধ্যে গুঁতা দিয়েছে। এগুলা কি অন্যায় না? তাদের কি কোনো অনুশোচনা বোধ নাই, লজ্জা নাই? তিনি যখন অনুশোচনা বোধ নাই, লজ্জা নাই, বরঞ্চ তার উপরে ষড়যন্ত্র করছেন, তখন মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, মানুষ তার রিয়াকশন দেখাচ্ছে। তো আমি আশা করি যদি তারা এরকম ষড়যন্ত্র বন্ধ করে এবং মানুষের উপর নির্যাতন বন্ধ করে এবং ছাত্র জনতা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে এদেরকে হত্যার হুমকি ধামকি বন্ধ করে, মানুষ তখন নিরাপত্তাহীনতায় ভুগবে না। মানুষ কখন ব্যাপারও হয় যখন সে নিজে নিরাপত্তাহীনতায় ভুগে। তারা আওয়ামী লীগের যে আচরণ দেখতেছে, আওয়ামী লীগ তো যে কাউকে একে মারবে ওকে মারবে ফেসবুকে পোস্ট দিচ্ছে, লিস্ট করতেছে, এ অমুক একে মারা হবে ওকে মারা হবে। তো যখন আপনার নিজের জীবনের নিরাপত্তা ঝুঁকি থাকবে, বাংলাদেশের বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আসিফ নজরুল স্যারের ভাষায় 80% পুলিশের হৃদয়ে আওয়ামী লীগ। তো সরকার তো দুর্বল, আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রয়োগকারী বাহিনী দুর্বল। গাজীপুরে তার একটা প্রমাণ আমরা দেখেছি। তো আমার জীবনের নিরাপত্তা কি আমি চাইবো না? এই আন্দোলন তো একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, কোনো ক্ষমতায় যাওয়ার জন্য এই আন্দোলন হয়নি বা কোনো নির্দিষ্ট দল এই আন্দোলন করেনি, সকলে মিলে আন্দোলন করেছে। কিন্তু তারপরেও যদি এই আন্দোলনের ফলাফলকে আমরা পার্মানেন্ট করতে চাই, একটা গতি দিতে চাই, আমাদের তো এটাকে আসলে রাজনীতিকরণ করতে হবে। সো এই জায়গায় স্বতঃস্ফূর্ত আন্দোলনের ফসলকে রাজনৈতিক গন্তব্যে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আসলে আমাদের কি কি ঘাটতি রয়েছে যেটা আমরা করতে পারছি না, আর কি কি করলে আসলে সেই জায়গায় আমরা যেতে পারবো বলে মনে করেন? প্রথমত অবশ্যই স্বতঃস্ফূর্ত আন্দোলন, এবং স্বতঃস্ফূর্ত আন্দোলন মানেই এটা অরাজনৈতিক আন্দোলন, এটা ঠিক না আর কি। আপনি যখন একটা পরিবর্তন চাচ্ছেন সেটা একটা রাজনীতি, মানে এটা তো একটা দর্শনের বিষয় যে আমি এই একটা ফ্যাসিজম চলছে দেশে, ফ্যাসিবাদ চলছে, এটাকে আমি পরিবর্তন করতে চাচ্ছি, এর পরিবর্তে মানে এর বিপরীতে যেটা আর কি
মানে মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত থাকবে, মানবাধিকার নিশ্চিত থাকবে, এটা অবশ্যই একটা রাজনীতি। যেটি আপনি সম্ভবত বলতে চেয়েছেন, আমি যেটা যে কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে মানে একদম প্রকাশ্য রাজনৈতিক দলের নেতৃত্বে এই আন্দোলনটা হয়নি আর কি, এটি খুবই সঠিক কথা। এবং যার একটি তো ফলাফল আমরা দেখতে পাচ্ছি। আপনি ভেবে দেখবেন যে 90-এর গণ আন্দোলনে 3 জোটের একটি রূপরেখা ছিল। স্বৈরাচারী এরশাদ সরকারের পতন হওয়ার পরে দেশটি কিভাবে চলবে, শাসন ব্যবস্থা কিভাবে চলবে, নির্বাচন কিভাবে হবে। এবারের আন্দোলনটা স্বতঃস্ফূর্ততার জায়গা থেকে আপনি মানে এই জায়গাটুকু এগিয়ে বলতে পারেন যে সকলের অংশগ্রহণ ছিল কোনো নির্দিষ্ট রূপরেখার মধ্য দিয়ে না। মানুষের একটি দাবি ছিল, সেটা হচ্ছে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন। সেই জায়গায় কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে মানে ফ্যাসিবাদ বলতে বা ফ্যাসিজম বলতে বা ফ্যাসিবাদী বলতে শুধুমাত্র কিন্তু একটি দলকে বোঝাবে না, যে একটি দলের কর্মকাণ্ডকে বোঝায় না। এটি একটি সিস্টেম, এটি একটি পলিটিক্যাল মানে ভিউ, দর্শন যে কিভাবে চলবে। এখন আপনাকে যদি রাষ্ট্রটাকে ফ্যাসিজমের বিপরীতে মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার একটি রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র বলেন, সমানাধিকার রাষ্ট্র বলেন, বৈষম্যহীন রাষ্ট্র বলেন, সেখানে যদি নিয়ে আসতে হয়, তাহলে অবশ্যই পরিচালনায় তাদেরকে থাকতে হবে যাদের সুনির্দিষ্ট একটি রাজনৈতিক দর্শন আছে। সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেল। এবং সেটি একটি রাজনৈতিক দল হতে হবে আর কি, এবং এই রাজনৈতিক দলটি হতে হবে এবং সেটি আসবে জনগণের মতামতের ভিত্তিতে, মানে জনগণ যাকে চাবে, জনগণের সমর্থনের ভিত্তিতে। এবং আমি খুব সুস্পষ্টভাবে মনে করি যে আসলে একটা বিশেষ সময় ধরে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকতে পারে, কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য অবশ্যই কোনো না কোনো রাজনৈতিক দলের উপরে এই মানে ক্ষমতাটা ন্যস্ত থাকতে হবে আর কি। আর ক্ষমতার জন্য লড়াই করা যেটা, এটা কিন্তু খুব নেগেটিভ কিছু না। ক্ষমতার জন্য লড়াই করাটাকে আপনাকে এইভাবে দেখতে হবে যে আমি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চাই, মানে আমি ওই প্রধানমন্ত্রী হতে চাই, মানে হচ্ছে যে আমি বাংলাদেশ পরিচালনার দায়িত্ব নিতে চাই। কাজে রাজনৈতিক দলগুলো যখন লড়াই করে, সেটা শুধুমাত্র মানে অবশ্যই ক্ষমতায় আরোহণ হওয়ার জন্য, কিন্তু সেই ক্ষমতায় আরোহণ হওয়াটাকে আপনাকে একটি রাজনৈতিক প্রক্রিয়া হিসেবেই দেখতে হবে, মানে দেখতে হবে যে সে একটি দায়িত্ব নিতে চায় সেইভাবে আর কি। এবারের আন্দোলনটা হয়তো সেই জায়গা থেকে একটু ভিন্ন হয়েছে আর কি, যে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে যে আন্দোলনগুলো হয়েছে সেখানে, বা রাজনৈতিক দলগুলো যে আন্দোলন করছে সেটার মধ্য দিয়ে স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন হয়নি, ছাত্র জনতার সম্মিলিত একটা আন্দোলনের মধ্য দিয়ে পতন হয়েছে। এটি একটি নতুন একটা জায়গা আর কি, এবং এটিকে আপনি ইনক্লুসিভনেস বলতে পারেন। কিন্তু ইনক্লুসিভনেসের যে নতুন ধারণা একটা দেয়া হচ্ছে আর কি, সেটা নিয়ে আমরাও শঙ্কিত, অনেকেই জনগণ শঙ্কিত। ইনক্লুসিভনেসের নামে যদি আপনি বলেন যে আমার ৭১কে প্রশ্নবিদ্ধ করা হয়, ইনক্লুসিভনেসের নামে যদি মানে কাকে রাজনীতি করতে দিব, কাকে রাজনীতি করতে দিব না, এটা রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তারা সিদ্ধান্ত নেয়, জনগণের হাতে না দিয়ে। মানে আমি খুব সুস্পষ্ট করে বলতে চাই যে এই গণহত্যার বিচার হতে হবে, এবং এই গণহত্যার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি হতে হবে একদম রাষ্ট্রীয় আইনে। এবং সেটার জন্য আমরা এখনও রাজপথে আছি, সবাই রাজপথে আছে, আন্দোলনকারী শক্তি যারা ছিল। এবং যদি এই সরকার ব্যর্থ হয় বা এই সরকার সেটা শুরু করে, পরবর্তী সরকারও যদি সেটা মানে বন্ধ করে দেয়, না চালিয়ে যায়, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। কিন্তু ইনক্লুসিভনেস মানে হচ্ছে যে 1% মানুষও যদি আমার দেশে একটি মতামতের থাকে, তাকে রাষ্ট্রকে ধারণ করতে হবে। আমি মনে করি যে এটা হচ্ছে ইনক্লুসিভনেস। ডক্টর ওয়াজেদ খান, দূরদর্শী নেতৃত্ব, রাজনৈতিক সদিচ্ছা এবং সুষ্ঠু পথনকশার মাধ্যমে সংস্কার এবং সার্বজনীন ভোটের মাধ্যমে একটি নির্বাচন, সেই পথে আমরা কতটা অগ্রসর হচ্ছি আসলে? এখানে আপনার আমাদের দেশে রাজনৈতিক যে দূরদর্শিতা, বাংলাদেশে দু ধরনের রাজনীতি, একটা হলো রাজনৈতিক নেতা আর একটা হলো জাতীয় নেতা। এখন বাংলাদেশে শুধু রাজনৈতিক নেতা আছে, জাতীয় কোনো নেতা নেই এই মুহূর্তে আমি মনে করি। কারণ রাজনৈতিক নেতাদের দৃষ্টি শুধু নির্বাচন পর্যন্ত, নির্বাচনী জাতীয় নেতা বলতে কি বোঝায়? জাতীয় নেতা যারা আগামী 20 বছর পরে, 50 বছর পরে বাংলাদেশে কি ঘটবে ওটা চিন্তা করেছেন। মৌলানা ভাসানী চিন্তা করেছেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী চিন্তা করেছেন, শেখ মুজিবুর রহমান, তারা রাজনৈতিক নেতা। এই নেতার যে দূরদর্শিতা, তারা জাতীয় নেতা, এই জন্যই তারা জাতীয় নেতা। আর এখনকার যারা পলিটিক্যাল লিডার্স, তাদের ফোরসাইটেডনেস অনলি আপ টু ইলেকশন অ্যান্ড রুট ম্যাপ,
এর বাইরে না। ইলেকশন কবে হবে, কারা ক্ষমতায় আসবে, এটা হলো রাজনৈতিক নেতা। এখন জাতীয় নেতৃত্বের যে গুণাবলী সেটা আমাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি না। 1 2 নম্বর হলো যে রোডম্যাপ তো সরকার বলেছে অন্তর্বর্তীকালীন সরকার তারা দিবে। এখন সবচেয়ে বড় সমস্যা যেটা আমি বলতে চাচ্ছি যে যত সংস্কারই হোক, এখানে সমন্বয়ক আছে, বিভিন্ন সংস্কার 11টা কমিশন হয়েছে, রাজনৈতিক সংস্কার যদি বাংলাদেশে না হয় কোনো সংস্কারই কার্যকর হবে না। ভেরি ইম্পর্টেন্ট। কোনো সংস্কারই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা লিখে রাখতে পারেন, যে দলই অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হলো যারাই ক্ষমতায় আসবে, তারা যদি নিজেদের ভেতর শুধরাতে না পারে, রাজনৈতিক নেতৃত্বের যদি কোনো পরিবর্তন না হয়, তারপরে আপনার যে দলের ভিতর যদি ডেমোক্রেসি না হয়, দলের ভেতর মনে করেন ডাক্তারদের লেজুর ভিত্তির রাজনীতি, ইঞ্জিনিয়ারদের, আমলাদের, লয়ারদের, এগুলো দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। এবং আজকের যে ঘুষ বাণিজ্য, তদবির বাণিজ্য, এগুলো সব প্রশাসনে এগুলোর মধ্য দিয়ে আপনার এই ইম্পর্টেন্ট নোটটি দিয়েই আর শেষ করতে চাই আজকের আয়োজন। আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আছেন, তাকে একটু মেনশন করা শহীদ জিয়াউর রহমান, তার সময়টা ছিল বাংলাদেশের স্বর্ণযুগ। না সেটাই তার সময়টা ছিল বলতে ভুলে গেছেন। আমাদের তো এই জিনিসটা হয়ে আসে, ইতিহাসকে খণ্ডিত করে উপস্থাপনের একটা বিষয় চলে আসে এবং সেটা খুব বাজেভাবে আওয়ামী লীগ বেশি চর্চা করে গেছে। দলীয় ইতিহাস হয়েছে, বাংলাদেশের ইতিহাস হয়ে ওঠা আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনি যে বললেন যে এখানে 17 কোটি মানুষের দেশে একটা বাগান যদি, রাষ্ট্র যদি একটা বাগান হয়, 17 কোটি মানুষ সেই বাগানের বৃক্ষ, সেখানে ফুল ফল লতা গুল্ম সব কিছু থাকবে। একটা বৃক্ষ দিয়ে আপনি একটা বাগান করতে পারেন না। বাংলাদেশ রাষ্ট্রের এই বাগানের বৃক্ষ একজন শেখ মুজিবুর রহমান, আর বাকি মানুষ কিছু না, এটা হতে পারে না দেশে, এটা একটা রাষ্ট্রে হতে পারে না। এগুলোর কারণেই, এই আইকনের কারণে 32 নম্বরে হামলা হয়েছে, এটা আপনাকে স্বীকার করতে হবে। এগুলো নিয়ে নিশ্চয়ই আমরা আরো কথা বলবো, সময় আমাদের বেঁধে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। সংঘবদ্ধ করে আপনি এই আপনার যাচ্ছাতে মানুষকে খুন করবেন, আয়নাঘরে ঢোকাবেন, মানুষকে নির্যাতন করবেন, সে আইকনের সেজন্য আসলে এই পরিণতি হয়েছে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সময় আমাদেরকে বেঁধে দিয়েছে, নিশ্চয়ই আমরা কথা বলতে থাকবো। আপনাদের সাথে আবার দেখা হবে, আবার কথা হবে।